আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শক্তিশালী বোমা দিয়ে গাজায় হামলা জোরদারের প্রস্তুতি। এদিকে পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় যাচ্ছেন আরাগোসি। আরও থাকছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ৬০০ জন ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সদস্যদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দেব, সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টার বিরোধিতা করবে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। গাজায় হামলা জোরদারের প্রস্তুতি, ইসরায়েলকে শক্তিশালী বোমা দেবে যুক্তরাষ্ট্র। গাজায় হামলা জোরদারের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যে যুক্তরাষ্ট্র তেল আবিবকে ৩,০০০-এরও বেশি শক্তিশালী বোমা সরবরাহ করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেস টিভি। তবে এক ইসরায়েলি কর্মকর্তার দাবি, নেতানিয়াহু প্রশাসনকে অল্প দিনের মধ্যেই ১০,০০০-এরও বেশি বোমা সরবরাহ করবে ওয়াশিংটন। ইসরায়েলি বর্বরতায় গাজা এখন প্রায় নিশ্চিহ্নের পথে। দক্ষিণের শহর রাফা ঘিরে ফেলা হয়েছে চারদিক থেকে। ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে রাফা ও খান ইউনুসের সংযোগপথ মোরাক করিডোর। পাশাপাশি অভিযান চলছে মিশর সীমান্ত ঘেঁষা ফিলাডেলফি করিডোরে। এর মধ্যে গাজায় হামলা আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে উঠে এসেছে এমনই তথ্য। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে অভিযানের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র, আর এতে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন মতে তেল আবিবকে ৩,০০০-এর বেশি শক্তিশালী বোমা সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন। শুধু বোমায় নয়, আরও ৭৪০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলাবারুদ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইরানি গণমাধ্যমটি আরও জানায়, অল্প কিছুদিনের মধ্যে ১০,০০০-এরও বেশি বোমার চালান ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এগুলো MK-84 সিরিজের বোমা। এছাড়াও থাকছে প্রায় ২,০০০ পাউন্ডের গোলাবারুদ। যুক্তরাষ্ট্র এর আগেও একই ধরনের অস্ত্র তেল আবিবে সরবরাহ করেছে, যা নির্বিচারে ব্যবহৃত হচ্ছে গাজাবাসীর উপর। চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ১৬৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত ৪,০০০-এরও বেশি। ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, খাদ্য গুদাম। ইসরায়েলের সামরিক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে এর মধ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে। মোতায়েন হয়েছে ৩৬তম ডিভিশন, পদাতিক বাহিনী এবং ১৮৮তম ট্যাঙ্ক ব্রিগেড। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে সরাসরি গণহত্যায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়া যাচ্ছেন আরাগোচি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি। বুধবার ১৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে রাশিয়া সফর নিয়ে আব্বাস আরাগোচি সাংবাদিকদের বলেন, রাশিয়ায় আমার ভ্রমণের উদ্দেশ্য হল পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেওয়া, যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইকানি ঘোষণা করেন, আরাগোচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন, যা পূর্বে নির্ধারিত ছিল। ওই দিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরাগোচির সঙ্গে দেখা করবেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সেগেই ল্যাভরভের সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে। ইরান রাশিয়ার ব্যাপক কৌশলগত চুক্তি সম্পর্কে বাঘাই নিশ্চিত করেছেন, এটি রাশিয়ান স্টেট ডুমায় পাশ হয়েছে এবং এখন ইরানেও আইন প্রণয়ন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ৬০০ জন ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সদস্যদের বিক্ষোভ। আমান নামে পরিচিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এবং সাইবার ইউনিটের সদস্যরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি পৃথক আবেদনে স্বাক্ষর করেছেন। পাসটুডে অনুসারে ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছে যে সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছে, যেখানে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি লোক স্বাক্ষর করেছেন। একটি আবেদনপত্র তৈরি এবং স্বাক্ষর করেছেন সাইবার ইউনিটের স্নাতকরা এবং অন্যটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের বিশেষ অপারেশন ইউনিটের সাবেক সদস্যরা।
এই প্রতিবেদন অনুসারে এবার ইসরায়েলের সরকারের বিরুদ্ধে আবেদনের সুর অনেক বেশি তীব্র ছিল। সংবাদ সূত্রগুলো গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শত শত ইসরায়েলের সেনা ডাক্তার এবং অবসরপ্রাপ্ত মোসাদ বাহিনীর স্বাক্ষরিত একটি আবেদনপত্রের প্রস্তুতির খবরও দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের 150 জনেরও বেশি ডাক্তার এবং 250 জন অবসরপ্রাপ্ত মোসাদ কর্মী ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন। এর আগে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনীর 450 জন বর্তমান এবং সাবেক কর্মকর্তা যুদ্ধ অবিলম্বে অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টার আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন। এই পদক্ষেপটি এমন একটি পরিস্থিতিতে নেওয়া হয়েছে যেখানে যুদ্ধের দীর্ঘায়িত্বকরণ এবং এর লক্ষ্য অর্জনে ব্যর্থতা, বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের প্রত্যাবর্তনের বিষয়ে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা মহলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ রয়েছে। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টার বিরোধিতা করবে তুরস্ক। সিরিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তুরস্ক। এই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আশকারায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এরদোগান বলেন, যেই হোক না কেন, যদি কেউ সিরিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমি স্পষ্টভাবে বলছি, আমরা সিরিয়ার সরকারের পাশে থেকে তাদের বিরোধিতা করব। তিনি আরও বলেন, যেভাবে আমরা সন্ত্রাসী করিডোর গঠন করে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা প্রতিহত করেছি, তেমনি অন্য কোনো করিডোর দিয়েও দেশটিকে ভাগ হতে দেব না। এরদোগান তার বক্তব্যে 8 ডিসেম্বরের বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, 8 ডিসেম্বরের বিপ্লবের পর সিরিয়ায় একটি নতুন যুগ শুরু হয়েছে। এখন আর পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের ধৈর্যের পরীক্ষা না দিয়ে কেউ যদি আমাদের বন্ধুত্বের মর্যাদা বোঝে, রাষ্ট্রের মতো আচরণ করে, সন্ত্রাসী গোষ্ঠীর মতো নয়, তবেই তা হবে যৌক্তিক ও প্রয়োজনীয়। তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা ও নতুন সংকট সৃষ্টি হচ্ছে, তখন তার দেশ ন্যায় বিচার, শান্তি ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে থাকবে।